আরও গল্প চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই। আমি আপনাদের পড়ে শোনাচ্ছিলাম কল্লোল লাহিড়ীর লেখা উপন্যাস ইন্দুবালা ভাতের হোটেল। মোট আমি 6টি পর্ব পড়ে শুনিয়েছি। আজ আমি পড়ে শোনাবো এই উপন্যাসের 7ম পর্ব, চন্দ্রপুলি। ধনঞ্জয় বাজার থেকে এনেছে গোটা 10 নারকেল, কিলোটা খোয়া ক্ষীর, চিনি, ছোট এলাচ আনতে ভুলে গেছে। যত বয়স বাড়ছে ধনঞ্জয়ের ভুল হচ্ছে তত। এই নিয়ে সকালে ইন্দুবালার সাথে কথা কাটাকাটি হয়েছে, ছোটখাটো ঝগড়াও। পুজো এলে ইন্দুবালার মন ভালো থাকে না, কেমন যেন খিটখিটে হয়ে যায়। পই পই করে ধনঞ্জয় বলেছিল, মেয়ে ডাকছে এত করে, ঘুরে এসো। ইন্দুবালার ছোট মেয়ে থাকে ব্যাঙ্গালোরে। এবছরই তাদের সেখানকার পাঠ উঠবে। জামাই চলে যাবে ইউক্রেনে। মেয়ে তার ছেলেপুলে নিয়ে এসে উঠবে দিল্লি শ্বশুর বাড়িতে, তারপর সেখান থেকে সোজা স্বামীর কাছে। তাই ওরা বারবার বলছিল একবার আসতে, একটু থেকে যেতে তাদের সংসারে। কিন্তু ইন্দুবালা ছেনমিত্তির লেনের এই বাড়িটা ছেড়ে কোথাও কোনোদিন যাননি। তার যাওয়ার জায়গাও ছিল না। চিলেকোঠার ছাদ থেকে বাড়ির পেছনের বাগান, হোটেলের রান্নাঘর, খাবার ঘর, রাস্তার ওপারে কাশি মুদির দোকান, বড়জোর সকালে রেল লাইনের পাশের বাজার। এইটুকু ভৌগোলিক আলোচনার মধ্যে ইন্দুবালা নিজেকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিলেন। কেন রেখেছিলেন? বাইরে যেতে ভয় করতো কি তার? মোটেই না। ফুরসত পেতেন না অন্য কোথাও যাওয়ার। প্রাপ্তবয়স না হওয়া পর্যন্ত ছেলে মেয়েদেরও কোথাও যেতে দেননি তিনি। আগলে রেখেছিলেন কঠিন কঠোর শাসনে। কারণ তিনি জানতেন এই মল্লিক বাড়ির রক্ত খারাপ। একটু আলগা দিয়েছ কি সবাই মাস্টার রতনলাল মল্লিক তৈরি হবে। ইন্দুবালা তাই তাদের কবেকার খুলনার বাড়িতে বসা দাদুর টোলটাকে ওপরের ঘরে গড়ে তুলেছিলেন নিজের মতো করে। ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে এক পূব বাংলার বিধবা যখন হোটেল চালাচ্ছে, তখন তার বাড়ি থেকে ভেসে আসছে কচি গলায় পড়ার আওয়াজ। ছোট মেয়ে রোদ্দুরে দেয় বেগুনি রঙের শাড়ি, চেয়ে চেয়ে চুপ করে রই তেপান্তরের পার বুঝি ওই। বড় ছেলে হ্যারিকেনের আলোয় পড়ছে সহজ পাঠ, মেজো ছেলে স্লেটে লিখছে অ আ ক খ, ছোট মেয়ে কাঁথায় শুয়ে ঘুমোচ্ছে অকাতরে। জাগলেই দাদারা কেউ না কেউ তাকে দুধ খাইয়ে দেবে। আর ইন্দুবালা তখন দুটো গনগনে উনুনের সামনে, কোনোটাতে ফুটছে সোনামুগের ডাল, কোনোটাতে বা ভাত। বোনটাকে বেশ খানিকটা বড় করে তুলেছিল দাদারাই। তাই বোন মায়ের থেকেও দাদাদের ন্যাওটা বেশি, সেই ছোট থেকেই। দাদারাও বোন বলতে প্রাণ। তিনজনের বড় হয়ে ওঠাটা একে অন্যকে অবলম্বন করে। তার মাঝে খাড়া হয়ে বটগাছের মতো আছে যেন মা। ঝুড়ির সাথে বটগাছের যেমন সম্পর্ক, ঠিক তেমনি ছিল ওর ছেলে মেয়েরা। মা আছে জানলে ওরা নিশ্চিন্ত হতো। আর ইন্দুবালা নিশ্চিন্ত হতেন ওদের সারাক্ষণ চোখের সামনে দেখে। খুব যে হুজ্জুতি ওরা করতো তেমনটা নয়, সেই সময়ও ওরা পেত না। ছোট থেকেই ওরা জেনে এসেছে ওদের মা বাবা একজনই, আর তিনি হলেন ইন্দুবালা, যার আবার একটা হোটেল আছে। সেই হোটেল না চললে ওদের ভাতও জুটবে না। কেমন করে যেন ফুসমন্তরের মতো কানে ঢুকিয়ে দিতে পেরেছিলেন ইন্দুবালা। তাই ছোট থেকেই ওদের চাহিদা ছিল খুব কম। মাঝে মাঝে নিজেই অবাক হয়ে যেতেন ইন্দুবালা। ওরা যখন একটু একটু করে বড় হচ্ছিল, ওদের দেখে ইন্দুবালার নিজের ছোটবেলার কথা মনে পড়তো। নিজেও তো ভাইকে একদিকে দিদি আর একদিকে মায়ের মতো বড় করে তুলেছিলেন। তবুও যেটুকু স্নেহপরশ শীতের হিমের মতো তাদের গায়ে লেগে থাকতো, এই বাচ্চাগুলোর কপালে তা জোটেনি। সেই স্নেহ কোমলতা ইন্দুবালা নিজের শরীরের অন্তঃপুরে লুকিয়ে রেখেছিলেন। কখনো কোনো দুর্বলতার মুহূর্তেও তিনি প্রকাশ করেননি। ইন্দুবালাকে কোনোদিন কাঁদতে দেখেনি তার ছেলে মেয়েরা। যেটা মুখ দিয়ে বলেছেন সেটাই করেছেন, যা চেয়েছেন সেটাই করতে হয়েছে ছেলে মেয়েদের। ছোট থেকে তাই বড় অনুশাসনে মানুষ হয়েছে তারা।
কান থেকে চুন খসার জো ছিল না। নিয়মিত স্কুলে গিয়ে খোঁজ খবর নিতেন ইন্দুবালা। বাড়িতে রেখেছিলেন পড়ানোর জন্য মাস্টার। ছেলেমিত্তির লেনে পূব দিকে যে স্কুলটা আছে সেটা নাকি সরকারি। ওখানে টাকা পয়সা তো লাগাই না, তার উপরে আবার দুপুরবেলা চারটে খেতে দেয়। ওই স্কুলের এক অঙ্কের স্যার মাঝে মাঝে ইন্দুবালার হোটেলে ভাত খেতে আসতেন। ইন্দুবালা তার কাছ থেকে সব নিয়ম নীতি শুনে স্কুলে চলে গিয়েছিলেন নিজেই। 2 ছেলেকে সেই স্কুলে ভর্তি করেছিলেন। ছেলেদের হাত ধরে শিখিয়েছিলেন ঘরের কাজ, রান্না বান্না, কাপড় কাচা, বাসন মাজা। ধনঞ্জয় সহ্য হতো না। ওইটুকু ছোট ছোট হাতে ছাই ঘাটবে মা? ইন্দুবালার জবাব ছিল না। না হলে পদ্ম হবে কি করে? ইন্দুবালা ছেলে মেয়েদের সামনে যে কঠোর কঠিন অনুশাসন রেখেছিলেন আমাদের বাঙালি ঘরে, সেটা বড় একটা দেখা যায় না। কেন এমন কঠোর হয়েছিলেন ইন্দুবালা? কেন এমন কঠোর হয়েছিলেন ইন্দুবালা? তাকে তো এমন অনুশাসনের মধ্যে বড় হতে হয়নি। একটা নয়, একাধিক কারণ এর পেছনে ছিল। 3টে নদী পেরিয়ে তিনি যেদিন কলকাতায় এসে সেই মল্লিক বাড়িতে ঢুকেছিলেন, সেদিন থেকেই বুঝেছিলেন তার ভাগ্য কলাপতায় যেমন টিমটিম করে জ্বলছিল, এখানে এসে বুঝি তা নিভল। কলকাতার বাবুরা বিকেলে গলায় পাউডার মেখে তাস পেটায়, রাতে বউ পেটায়, ভোর রাতে সোহাগ করে, আর গোটা দিন পাশবালিশ বুকে জড়িয়ে ঘুমোয়। কিংবা চিতপুরের কোনো বাড়িতে মাছের তেল চচ্চড়ি খেয়ে গা মালিশ করায়। ইন্দুবালার এই বাড়িতে নানা রকমের প্রতিবন্ধকতা ছিল। জীবনের নাড়া চড়াই উতরাই বিয়ের কয়েক বছরের মধ্যে ইন্দুবালাকে করে দিয়েছিল ক্ষতবিক্ষত। মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন যদি কোনোদিন কোনো সন্তান আসে তার জীবনে, এই বাড়ির কোনো পূর্বপুরুষের ছায়া তিনি তাদের উপর পড়তে দেবেন না। বড় ছেলে যখন পেটে, শাশুড়ি তখন সবে তার চলৎ শক্তি হারাতে বসেছেন। তাও তার খানদানি মেজাজে তখনও বয়সের জং পড়েনি। নাতির মুখ যে বুড়ি দেখতে পাবে সেই আশাই ছেড়ে দিয়েছিলেন তিনি। কাজেই বাড়িতে পিতৃপুরুষের মুখে জল দেওয়ার লোক এসেছে শুনে তিনি আহ্লাদিত হয়েছিলেন। কিন্তু নাতিকে তেল মাখানো ছাড়া বড় বেশি সোহাগ করার সময় পাননি। মেজ ছেলে যখন হলো, শাশুড়ি বিছানা নিলেন, আর ছোট মেয়েকে দেখে যাওয়ার অবকাশ তার হয়নি। যে বাড়িতে মা ষষ্ঠী বিরূপ বলে দোজবরে ছেলের আবার বিয়ে দিয়ে দিলেন, সেই বাড়ির উঠোন জোড়া বাচ্চাদের কলকাকলি তার শুনে যাওয়ার সৌভাগ্য হয়নি। কিন্তু মনে মনে এক পরম শান্তির গিট দিয়েছিলেন তিনি। এক গোষ্ঠী ঘটির মাঝে এক বাঙাল মেয়ে নিয়ে আসার দূরদর্শিতার বাহবা দিতে দিতে বুড়ি চোখ বুঝেছিলেন। মাস্টার রতনলাল মল্লিক পরলোকে গিয়েছিলেন তারও কিছুদিন পরে। ইন্দুবালা নিজে হাতে মুখাগ্নি করে শুরু করে শ্রাদ্ধ শান্তি তো করছিলেন নিজেই। এমনকি কখনো পর্যন্ত প্রত্যেক মহালয়ার বাড়িতে পুরোহিত ডেকে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির লোকেদের জলের ব্যবস্থা করেন। নিজে হাতে পারেন না বলে পুরোহিতকে দিয়ে দেওয়ান। ছেলে মেয়েদের সেই দিকে ঘেঁষতে দেন না একটুও, বড় হলেও না। এ নিয়ে তাদের অনেক প্রশ্ন ছিল। সব জবাব থেমে যেত ইন্দুবালা যখন বলতেন, আগে মরি, তারপর নিজেরাই সব সামলেও। বড় হয়ে মল্লিক বাড়ির শেকড়ের উৎস সন্ধানে নিজেরা যখন আগ বাড়িয়ে গেছে, তখন হোঁচট খেয়েছে বাড়ি বাড়ি। তখন বুঝতে পেরেছে তারা কেন তাদের মা বাড়ির চারপাশে জমাট অন্ধকার থেকে এইভাবে দূরে রেখেছে। কেন তাদের কাছে স্বপ্নের মতো হয়ে উঠেছে খুলনার কোনো এক অখ্যাত অজগা কলাপোতা। বাবার থেকে তারা না দেখা মামার বাড়ির গ্রামটাকে যেন বেশি করে চেনে। মাস্টার রতনলাল মল্লিক তাদের কাছে বাবা হিসেবে কাগজে কলমে পরিচয় ছাড়া আর কিছুই না। মাঝে মাঝে ঝোড়ো হাওয়ার মতো কোনো কোনো বদ দূর সম্পর্কে শ্বশুর বাড়ির আত্মীয় এসে সম্পত্তি বাগাতে চেষ্টা করেছে, ছেলে মেয়েদের উস্কিয়ে দিয়েছে। ইন্দুবালা নিজে সেই সব ফাটল মেরামতি করেছেন। এখানে এইগুলো হয়তো বিস্তারে বলা যেতে পারত, তাহলে আর 5টা ঘরের কুটকাচালির মতো হতো ব্যাপারটা। লাউয়ের খোসায় পোস্ত দিয়ে ভাজার স্বাদটা আর থাকতো না। গরম ভাতও হয়ে যেত যেন জিরুনো। ছোট থেকে বাচ্চারা এই ছেলেমিত্তির লেন ছেড়ে বেরোয়নি খুব একটা।
বাবা বাছা করে আদর করেনি তাদের কেউ, মামার বাড়ি থেকে আসেনি তাদের জন্য কোনো পুজোর জামা, কিংবা বাবার দিকের কোনো কুটুম পয়লা বৈশাখে পাঠায়নি মিষ্টির হাড়ি। অথচ তারা জানতো খুলনা বলে একটা জায়গা আছে, কলাপোতা বলে একটা গ্রাম। সেই গ্রামে একটা বড় উঠোনওয়ালা বাড়ি আছে, সেই বাড়িতে একটা তুলসী মঞ্চ আছে, কপোতাক্ষ নদীর পাড়ে আছে মায়ের স্কুল। একটা নতুন রাষ্ট্রের স্বপ্ন বুকে নিয়ে বাংলা ভাষার জন্য তাদের মামা দিদা সবাই শহীদ হয়েছে। তাদের মা শহীদ পরিবারের মেয়ে। আদর আহ্লাদে ইন্দুবালা বড় করেননি ছেলে মেয়েদের ঠিকই, তাই বলে ভালোবাসা ছিল না বললে কথকের পাপ বাড়বে। ইন্দুবালার ভালোবাসা সেই ছোট্ট থেকে ছেলে মেয়েরা বুঝে গিয়েছিল অন্যরকম ভাবে। তাদের জন্য বড় বড় বয়ামে, কাচের শিশিতে, অ্যালুমিনিয়ামের কৌটোয় ইন্দুবালা যত্ন করে কত কিছু যে খাবার করে রাখতেন। কোনোটাতে নাড়ু, কোনোটাতে মুড়ির মোয়া, চিড়ে ভাজা, কুচি নিমকি, গজা, আরো কত যে কি আজ তা নিজেও মনে করতে পারেন না। বড় ছেলে যেবার কলেজের পরীক্ষা দিল, সেবার নিজে গিয়ে কালীঘাটের মায়ের কাছে পুজো দিয়ে এসেছিলেন। বলে এসেছিলেন কোনোদিন নিজের জন্য তিনি কিছু চাননি, কিন্তু ওকে দাঁড়াবার জায়গাটুকু করে দিও মা। ছেলে ভালোভাবে পাশ করেছিল, শুধু তাই নয়, ভালো একটা কলেজে পড়তেও গিয়েছিল সে। ইন্দুবালা জানতেন একটাকে দাঁড় করাতে পারলে বাকিগুলোও ঝপঝপ করে দাঁড়িয়ে পড়বে। তাই হয়েছিল। বড় ছেলে প্রথম চাকরির মাইনেটা মাকে দিতে এলে ইন্দুবালা খুশি হয়েছিলেন মনে মনে, কিন্তু মুখে কিছু প্রকাশ করেননি। টাকা তো তিনি নেননি, বরং ছেলের বিয়ে দিয়ে আলাদা করে দিয়েছিলেন। বাকি দুটো কথা শোনাতে এলে ইন্দুবালা তাদের মুখের উপর সোজাসাপটা বলে দিয়েছিলেন নিজের পায়ে দাঁড়িয়ে এবার নিজেদের পথ দেখতে হবে, তার চারপাশে থেকে ভিড় বাড়ানো বরদাস্ত করবেন না তিনি। বড় রুক্ষ মনে হয়েছিল সেদিন কি ইন্দুবালাকে? তা তো হয়েছিলই, কিন্তু তিনি জানতেন প্রথম থেকে দূরে না সরালে আর কোনোদিনই যে ওরা নিজেদের গুছিয়ে উঠতে পারবে না, নিজের সংসার হবে না, মাথা গোঁজার জায়গাও। আস্তে আস্তে বাড়ি ফাঁকা হয়ে গেল ইন্দুবালার। জীবনটা তো তারও অনেকদিন আগেই ফাঁকা হয়ে গিয়েছিল। ধনঞ্জয় সাপ সাপান্ত করল, কেমন মা তুমি ছেলে মেয়েদের দূর করে দিলে? মরার সময় জল পাবে না, দেখে নিও। ভর সন্ধেবেলায় ধনঞ্জয়ের কথাটা বড় বুকে বেজেছিল, কিন্তু ইন্দুবালা জানতেন তার দুই কুলে কেউই মরার আগে জল পায়নি। তিনিও যে পাবেন সেই আশাও করেন না। ইন্দুবালা তাই কালো তিলের সাথে গঙ্গা জল দেন প্রতি বছর। পিতামহ থেকে শুরু করে মাতামহ, শ্বশুর বাড়ির তিন কুলের কেউই বাদ পড়ে না, এমনকি মনিরুল। সেই কবেকার ৭১-এর যুদ্ধে হারিয়ে যাওয়া নিজের প্রথম প্রেমকে পর্যন্ত সারাদিন নির্জলা থেকে ইন্দুবালা জল দেন। মনটা ঝুপ করে খারাপ হয়ে যায়। ধনঞ্জয় সেটা বুঝতে পারে। বিরক্ত করে না সে তখন ইন্দুবালাকে। নিজে নিজে উনুন ধরায়, সবজি কাটে, আটা মাখে। ইন্দুবালা নিচে নামেন অনেক দেরি করে। মহালয়ায় ইন্দুবালার হোটেলের মেনু সাদা তিলের বড়া, নারকেলের ডাল, কুচো মাছের চচ্চড়ি আর চালতার চাটনি। মেসের ছেলে মেয়েগুলো হাপুস হুপুস করে খেয়ে আঙুল চাটতে চাটতে শুতে যায়। চাঁদপানা মুখগুলো আবার কয়েকদিন দেখতে পাবেন না ইন্দুবালা। কেউ জড়িয়ে ধরে, কেউ চুমু খায়, কেউ সেলফি তোলে। দিদাকে তারা নাকি খুব মিস করবে। ভালো থেকো তুমি। আর পুজোয় একদম ভালো ভালো রান্না করো না, তাহলে ওই ধনাদাই সব খাবে। কত কি সব কলবল করতে করতে বেরিয়ে যায়। কিচ্ছুটি মুখে না দিয়ে ইন্দুবালা ওপরের ঘরে গিয়ে চুপটি করে বসেন। কাদের জন্য তার আজ এত ফাঁকা ফাঁকা লাগে? সবাই নিয়ে থাকলে আজ এই নিশুতি রাতে এই বাড়ি গম গম করত। কোনো ঝগড়া নেই, ঝাঁটি নেই,
মনের কোনো মালিন্যতা নেই। তবুও ছেলে মেয়েগুলোকে এত দূরে সরিয়ে রেখে কি পেলেন তিনি? একা বাঁচার সুখ। কার জন্যে একা হয়ে গেলেন তিনি? বাবার জন্যে? মনিরুলের জন্যে? মাস্টার রতনলাল মল্লিকের জন্য? নাকি অলোকের জন্য? দম বন্ধ হয়ে আসে তার। ঠিক এই রকম সময় ইন্দুবালার যেটা হয়, তিনি আর চুপ করে বসে থাকতে পারেন না, কাজ করতে হয় তাকে। মনে পড়ে যায় 10টা নারকেলের কথা, কিলোটা খোয়া ক্ষীর। ধনঞ্জয় মাঝরাতে শুনতে পায় খড়খড় আওয়াজ। ঘুম থেকে উঠে দেখে নারকেল কুটছেন ইন্দুবালা। খিচিয়ে ওঠে ধনঞ্জয়। নিজে তো শান্তি পাবেই না, আমাকেও শান্তি দেবে না তুমি? ইন্দুবালা মুখ না তুলেই বলেন, তুই শুতে যা ধনঞ্জয়, আর যাওয়ার সময় রান্নাঘরের দৌড়টা দিয়ে যা। ধনঞ্জয় যেতে চায় না। কাল সকালে এইসব নিয়ে বসলে হতো না? এই এতগুলো নারকেল এখন কুড়বে বাটবে? তার চেয়ে যাও না, ছেলে মেয়েরা পুজোয় কত কি পাঠিয়েছে সেগুলো দেখো না। ঘুম না এলে সেলাই ফোড়াই করো। ইন্দুবালা খুব শান্তভাবে তাকান ধনঞ্জয়ের দিকে। এই সময় তার একটুও ঝগড়া করতে ইচ্ছে করে না। আমি কি করব না করব সব তুই বলে দিবি নাকি ধনা? ইন্দুবালার এক চাহনি ধনঞ্জয় চেনে। মনে যা ভেবেছে তাই করবে। সে দাঁড়ায় না, দৌড়েটে চলে যায়। চণ্ডী মণ্ডপে অধিবাসের ঘট বসে গেছে। মহালয়াতে পুজো হয়েছে কাসর ঘণ্টা পিটিয়ে। কিন্তু কুমুদ পালের তখনও চোখ আঁকা হয়নি মা দুর্গার, তার ছানাপোনাদের। অনেকের সাথে ঠায় দাঁড়িয়ে আছে ইন্দুবালাও চণ্ডী মণ্ডপের থামের সামনে। টিম টিম করে জ্বলছে হ্যারিকেন। কুমুদ পাল তোড়জোড় করে কাজ শুরু করার। ঠিক সেই সময় কেউ একজন খোঁচা মারে ইন্দুবালাকে। সে বিরক্ত হয়। পিছন ফিরে দেখে অতসী, স্কুলে একই ক্লাসে পড়ে। তারই দিকে তাকিয়ে। মুখে বল না অতসী, অমন খোঁচাচ্ছিস কেন? অতসী ফিসফিস করে বলে, বাড়ি চল, মেয়েদের ন্যাংটা ঠাকুর দেখতে নেই, মা বলেছে। ইন্দুবালা বলে, তোর মা বলেছে যখন তুই জানা, আমি এখন চোখ আঁকা দেখব, তারপর দুর্গার শাড়ি পরাও। অতসী মুখ বেঁকায়। এই জন্যে সবাই তোকে ঢুলুনি বলে, ব্যাটা ছেলেদের গায়ে পড়া। ওই দেখ কে এসেছে, ডাকছে তোকে। ইন্দুবালা ফিরে তাকায়। দূরে অন্ধকারে বড় জাম গাছটার নিচে সাইকেল নিয়ে দাঁড়িয়ে মনিরুল। যদিও মনিরুল তাকে ডাকছে না একটুও। অনেক দূর থেকে দাঁড়িয়ে সে দেখছে ঠাকুরের রং করা। ওই টানা টানা চোখ দুটোতে লাল কারির কাজল পরানো। কিন্তু ইন্দুবালার রাগটা যেন চড়াং করে মাথায় ওঠে। চণ্ডী মণ্ডপ থেকে সোজা নেমে এসে দাঁড়ায় মনিরুলের সামনে। এখানে কি করছিস তুই? মনিরুল আমতা আমতা করে বলে, ঠাকুরের রং করা দেখছিলাম। ইন্দুবালা আরো রেগে যায়। তোর আবার ঠাকুরের রং করা দেখার কি আছে? আমি যা করব তোকেও তাই করতে হবে মনিরুল। রাগলে তার নাকটা ফুলে ফুলে ওঠে। মনিরুলে সেটা দেখতে ভালো লাগে, কিন্তু এখন একটুও তাকাতে পারছে না সে ইন্দুবালার দিকে। সবে গোফোঁটা ছেলেটা মাথা নিচু করেই বলছে, তোর খারাপ লাগবে জানলে আসতাম না। ইন্দুবালা আরো ঝাঁঝিয়ে বলে ওঠে, আসবি না। চলে যাচ্ছে মনিরুল আস্তে আস্তে সাইকেল নিয়ে হেঁটে হেঁটে। ইন্দুবালাও ফিরে যাচ্ছে চণ্ডী মণ্ডপে। দুর্গার চোখ আঁকা হচ্ছে। কুমুদ পাল তার শিল্পীর হাত ছোঁয়ায় দেবীর প্রাণ প্রতিষ্ঠা করছেন। কপোতাক্ষের মাটির ঠাকুরও যেন জ্যান্ত হয়ে উঠছে। কিন্তু এইসব আর ভালো লাগছে না ইন্দুবালার দেখতে।
বাড়ি চলে যাচ্ছে ইন্দুবালা। কেন অমন করে বলতে গেল মনিরুলকে? সে কি ক্ষতি হতো সে দুগ্গার চোখাকা দেখলে? সবাই তো দেখছিল। ওই অত সেটাই হচ্ছে যত নষ্টের গোড়া। ইন্দুবালাকে বলে কিনা ছেলে ঢলানি। যত রাগটা সে তাপসের দিকে নিয়ে যেতে চায় তত রাগ গড়িয়ে আসে নিজের দিকে। ঠিক করলো কি ইন্দুবালা? মনিরুলকে কেন অমর করে বলল সে? আর কেনই বা মনিরুলের কথাই বারবার মনে পড়ছে? ভালোবেসে ফেললো নাকি ছেলেটাকে? অন্ধকারে পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় নিজেই যেন নিজের মুখ চাপা দেয় ইন্দুবালা। কি বলছে সে? এক মুসলমান ছেলের সাথে এক হিন্দু মেয়ের বিয়ে হতে পারে না, কোনো দিন না। ঝোপ থেকে কোনো একটা তক্ষক যেন ঠিক ঠিক বলে উঠল। ভয় পেয়ে গেল ইন্দুবালা আরো। ছুটতে বাড়ি এসে তার মনটা অবশ্য ভালো হয়ে গেল। ঠাম্মা উঠোন জুড়ে বসে নারকেল কুটছে, আর একদিকে দুধ জাল দিচ্ছে কাঠের উনুনে। কি করবে ঠাম্মা? ঠাম্মা হাসে। দেখিস না কি করব। ইন্দুবালা নাছোড়। না, আমাকে বলতেই হবে কি করছো তুমি। ঠাম্মা বলে, ওই বারকোষটা তোল তো ইন্দু। এগিয়ে যায় ইন্দুবালা, বারকোষ তোলে। তার নিচে সাজানো ছোট ছোট ছাঁচ, কোনোটা ময়ূর, কোনোটা পান পাতা, কোনোটা আলপনার নকশা। ইন্দুবালার মুখটা যেন এই অন্ধকারে আরো আলো হয়ে যায়। তুমি চন্দ্রপুলি করবে ঠাম্মা? সরাসরি কোনো উত্তর দেয় না ইন্দুবালার ঠাম্মা। মা দুর্গাকে দেখেছিস তো দিদি ভাই? কেমন এক চালার নিচে স্বামী সন্তানদের নিয়ে শান্তিতে আছে। ওই শান্তিটাই বড় জিনিস। ওটা না থাকলে জীবনে কিছুই থাকবে না। ইন্দুবালা নড়ে চড়ে বসে। অশান্তির কি হলো ঠাম্মা? আমি কি কিছু করেছি? ঠাম্মা নারকেল বাটতে বাটতে বলে, না, তুই কেন করবি দিদি ভাই? মানুষ করে। মানুষ মানুষের নামে বদনাম রটায়। এত রাতে সমস্ত মেয়ে বাইরে থাকলে বাড়ির অমঙ্গল হয়। ইন্দুবালার চোখ ফেটে জল আসে। আমি কিছু করিনি ঠাম্মা, মনিরুলকে চলে যেতে বলেছিলাম। মেয়ের সরলতা দেখে ঠাম্মা কি করবে বুঝতে পারে না। বাড়ির ভেতরে যাতে আওয়াজ না যায় তাই তক্ষুনি ইন্দুবালার হাতে ধরিয়ে দেন হাতাখানা। দুধটা আস্তে আস্তে ঘন হয়ে উঠছে দিদি ভাই। যতক্ষণ না ক্ষীর হচ্ছে নাড়তে হবে। তলায় লেগে গেলেই মুশকিল। ধরা দুধের গন্ধ হলে চন্দ্রমুলি কেউ খাবে না যে। নারকেল কোড়া হয়ে গেছে ইন্দুবালার। এই বয়সে 10টা নারকেল কোড়া চারটিখানি কথা নয়। ঘামছেন তিনি। এবার বাটতে হবে শিলে ফেলে পুরোটা, মিহি করে, যাতে একটু এবড়ো খেবড়ো কুচি না পড়ে মুখে। জিভে দেওয়ার সাথে সাথে যাতে গলে যায় চন্দ্রপুলি। দিনের বেলা হলে ধনঞ্জয় জোর করে মিক্সিতে বাটতে বলতো, কিন্তু ইন্দুবালা জানেন প্রাচীন এক শিলায় নারকেল বাটা আর যন্ত্রে বাটার মধ্যে অনেক তফাৎ আছে। পাথরের ওই 7টা কি 3টে স্টেনলেস স্টিলের ব্লেড দিতে পারে? কখনোই না। ইন্দুবালা তার শ্বশুর বাড়ির সেই কবেকার ভারী শিলখানা পাতেন, বাটতে বসেন। আর ওইদিকে তখন কবেকার যুগ ইফাল উফাল করে সিঁড়ি দিয়ে নেমে আসে বড় ছেলে, মেজ ছেলে, তার কোলে আবার ছোট্ট মেয়েটা। আমরাও খাবো মা। ইন্দুবালা বলেন, আগে হোক তারপর খেও, এখন ঘুমিয়ে পড়ো যাও। কিন্তু কেউ যেতে চায় না। তিনজনেই ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে ইন্দুবালার দিকে। ইন্দুবালা বুঝতে পারে এরা এখান থেকে কেউ নড়বে না। মায়ের জেদ আর ধৈর্য দুটোই তারা পেয়েছে।
বড় ছেলেকে উনুনে দুধ নাড়তে দিয়ে ছোট ছেলেকে এলাচ ছাড়তে বলেন। মেয়েটা কোলে ঢুললেও বারবার জেগে উঠছে। মেজোর দিকে তাকিয়ে দাদা বলছে। ও বাবা বলতে শেখেনি, কারণ বাবাকে ওর মনেই নেই। এই বাড়িতে বাবা বলে কেউ কাউকে ডাকে না, তাই ওই শব্দটা আপাতত ওর জীবন থেকে উধাও। দুধ উতলে ওঠার হলে বড় ছেলে ফু দেয়। ইন্দুবালা বকেন, ওইভাবে মুখের হাওয়া দিতে আছে, ঠাকুর খাবে না। মেজো এলাচ ছাড়াতে ছাড়াতে বলে, তাহলে কখন খাবো মা আমরা? মেয়েটা কোল থেকে মা মা বলে ওঠে। ইন্দুবালা নারকেল বেটে চলেন। রাত বাড়তে থাকে। ঘন দুধ ক্ষীর হলে তার মধ্যে ওই নারকেল বাটা দিয়ে চিনি ভালো করে নাড়তে থাকেন, যতক্ষণ না মন্ডটা শক্ত হয়। ছেলে দুটি ততক্ষণ বসে থাকে। রান্নাঘরের দেওয়ালে ঠেস দিয়ে ঢোলে। মেয়েটা ঘুমের মধ্যে কাদা। ছোট ছোট ছাঁচে পুরগুলো পড়ে ইন্দুবালা। বড় কাঁসার থালায় ভর্তি হতে থাকায় ময়ূর, নকশা কাটা নৌকো, পাপড়ি মেলা ফুল, জলের মধ্যে হাঁস, পদ্মপাতার আলপনা, আরো কত কত কি। ঘুম থেকে তুলে দেখান দুই ছেলেকে। মেয়েটা তো তখন অত বোঝার বয়স হয়নি। হা করে তাকিয়ে থাকে ছেলে দুটো অবাক হয়ে। আর ইন্দুবালা ঠিক সেই মুহূর্তে কান্না পায়, ভীষণ কান্না পায়। ফাঁকা রান্নাঘরে থালা ভরা চন্দ্রপুলি নিয়ে 70 পেরোনো ইন্দুবালা মুখে কাপড় গুজে হাহাকার করেন। পাছে ধনঞ্জয় শুনতে পায়, ছেলেদের ফোন করে ডাকে। ওরা জেনে যায় ওদের মা ওদের সত্যি কত ভালোবাসে। ইন্দুবালা জানতে দিতে চান না তার এই ভালোবাসা কাউকে। যাদেরই ভালোবাসতে গেছেন তারাই চলে গেছে পৃথিবী ছেড়ে। এটা যে অভিশাপ তার জীবনে। উনি এই বয়সে সন্তান শোক পেতে চান না। ঠামা তাকিয়ে থাকে ফর্সা হয়ে আসা আকাশের দিকে। কাঠের উনুন প্রায় নিভে গেছে। উঠোনখানা ভর্তি হয়ে আছে হাতে গড়া ঠাম্মার চন্দ্রপুলিতে। মেয়ে মানুষের এত কান্না কিসের? বুকে পাথর না বসাতে পারলে মেয়ে মানুষ হয়েছিস কি জন্য তুই? যা সাজি ভরে শিউলি ফুল তুলে নিয়ে আয় তো দিদি ভাই, আর হাতে কয়েকটা চন্দ্রপুলি নিয়ে যা। যাকে ভালো লাগবে তাকে দিস। জীবনে বিলিয়ে দেওয়ার চেয়ে আনন্দ আর কিছুতে নেই রে। ইন্দুবালা শাড়ির আঁচলে বাঁধে চন্দ্রপুলি। সাজি নিয়ে সারা রাত না ঘুমানো চোখে কন্যে চলে ফুল তুলতে। কিন্তু কোন দিকে যাচ্ছে সে? এ তো ভট্টাচ পাড়া নয়। বিশালক্ষী তলা পেরিয়ে সে যাচ্ছে মুক্তার পাড়ায়। কেন যাচ্ছে সে? অনেক ভোরে মুক্তার পাড়ার মাঠে শিউলি গাছটার নিচে কে যেন সাদা চাদর মেলে বসে থাকে। সেই চাদরের টুকরোগুলো কুড়িয়ে সাজিতে ভরতে ভালো লাগে ইন্দুবালার। শরতের এই ভোরেও কেমন যেন হেমন্তের হাওয়া দিচ্ছে। শিরশির করছে গা। চারিদিকে ছেঁড়া ছেঁড়া মেঘের মতো কুয়াশা জমাট বেঁধে আছে। থমকে দাঁড়ায় ইন্দুবালা গাছটার সামনে এসে। কে ওখানে দাঁড়িয়ে? কে? এগিয়ে আসে মনিরুল। এত ভোরে এখানে কি করছিস? কোনো কথা না বলে চলে যাচ্ছিল মনিরুল। যদিও সে জানতো এই গাছের ফুল কুড়োতে আসবে ইন্দুবালা, তাকে আসতেই হবে। সারা রাত সে তো ঘোরের মধ্যে এঁকেছে ইন্দুবালার চোখ কাজল দিয়ে টানা টানা। ইন্দুবালা ডাকে, মনিরুল। দাঁড়িয়ে পড়ে ছেলেটা। এগিয়ে আসে ইন্দুবালা। মনিরুল বিড়বিড় করে বলে, আমি কিন্তু জানতাম না তুমি এখানে আসবে। আমি তো। ইন্দুবালা হাত চাপা দেয় মনিরুলের ঠোঁটের উপর। আমাদের ঠাকুর ঘরে নবদ্বীপ থেকে আনা অনেক পুরনো একটা কেষ্ট ঠাকুর আছে। ঠাম্মার শাশুড়ি তার শাশুড়ির ঠাকুর সেটা। তুই তার মতো চোখ কেন পেলি রে মনিরুল? সারাক্ষণ আমার চোখে ভাসে। শাড়ির খুঁট খুলে মনিরুলের হাতে ইন্দুবালা ধরিয়ে দেয় সারা রাত তার আর ঠাম্মার মিলে করা চন্দ্রপুলি।
ঠামা বলেছিল যাকে ভালো লাগবে তাকে দিস। আর একটা কথা না বলে, একটাও ফুল না করেই খালি সাজি নিয়ে বাড়ি ফিরে এসেছিল মেয়ে। গায়ে তখন তার ধুম জ্বর। সকালে উঠে ধনঞ্জয় দেখে কাচের বয়ামে ভর্তি করে রাখা আছে চন্দ্রপুলি। ইন্দুবালা তখন কুচো গজা ভাজছেন। ঠিক করে রেখেছেন ওবেলায় লবঙ্গলতিকা করবেন। ধনঞ্জয় বুঝতে পারে না এটা কি ইন্দুবালার পাগলামো না জেদ। সারা রাত রান্না করে তুমি তো মরবেই, তোমার ছেলেরা আমাকে জেলে দেবে। ইন্দুবালা এগিয়ে আসেন। আহা ধনা, তুই ওইভাবে বলিস না। ছেলে মেয়েগুলো বিজয়ার পরে এসে একটু মিষ্টি মুখ করবে না? ওই যে চাঁদা তুলতে এসেছিল নন্টু পিন্টু, বাজারের লোকগুলো, কালেক্টর অফিসের বাবুরা, এদের একটু দেব না হাতে তুলে? হোটেল যবে থেকে শুরু হয়েছিল সেই বছর পুজো থেকে বিজয়ের মিষ্টি শুরু করেছিলেন ইন্দুবালা। সেই সময় লক্ষ্মী থাকতো, হাতে হাতে করে দিত মাঝে মাঝে। তারপর ছেলে মেয়েরা একটু বড় হলে তারা ঠাকুর দেখার নাম করে কেটে পড়ত যে যার মতো। শুধু ইন্দুবালা থেকে যেতেন। তার সপ্তমী অষ্টমী নবমী দশমী কেটে যেত রান্না করে, বিজয়ার মিষ্টি তৈরিতে। তার না ছিল নতুন কাপড় পরা, না ছিল প্যান্ডেলে গিয়ে অঞ্জলি দেওয়া। সেসব তিনি বিয়ের আগে কলাপোতায় কপোতাক্ষ নদীতে বিসর্জন দিয়ে এসেছিলেন। বৃষ্টি নামে ঝমঝম করে। সেই বৃষ্টির মধ্যেই ইন্দুবালা ভাতের হোটেলের সামনে এক এক করে গাড়ি এসে দাঁড়ায়। বড় ছেলে আসে, মেজো ছেলে, তাদের বউরা, নাতি নাতনি সবাই প্রণাম করে। মায়ের হাতে তৈরি চন্দ্রপুলি, কুচো গজা, লবঙ্গলতিকা, নিমকি সবাই পেট পুড়ে খায়। ব্যাগ ভর্তি করে নিয়ে যায়। ওরা সবাই গল্প করে। ইন্দুবালা চুপ করে বসে শোনেন। কোথায় কোন ঠাকুর কত বড় হলো, কে প্রাইজ পেল, তাদের সবচেয়ে দামি শাড়িটা পরতে গিয়ে বড় বউয়ের কি হলো, নাতি নাতনিরা কিভাবে পুজো কাটালো, কোথায় কত লোক হলো, অঞ্জলি দিতে গিয়ে পুরোহিত কেমন বাজে করে মন্ত্র পড়ছিল, কোন রেস্টুরেন্টের পুজোর খাবার জঘন্য ছিল। ওরা নিজেদের মধ্যে গল্প করে। ওদের সবার মধ্যে বসে থেকে ইন্দুবালার কিছু বলার থাকে না। এই এত সবার মধ্যে তিনি যেন নিজে একটা দ্বীপ। সেই দ্বীপে তিনি ছাড়া আর কারো প্রবেশ যেন নিষেধ। ছেলেরাও একবারের জন্যও জানতে চায় না তাদের মা কোথাও গিয়েছিল কিনা, অঞ্জলি দিয়েছে কিনা। তারা জানে তাদের মায়ের ধর্মকর্ম সব ওই একটি, ইন্দুবালা ভাতের হোটেল। ঠাকুরের আপ্ত বাক্য, জীবে প্রেম। আর খাওয়া ছাড়া প্রেম আসবে কি করে? অনেক রাতে শুতে এসে প্রতি বছরের মতো এই বছরেও ইন্দুবালা তার হিসেবের খাতা টেনে নেন। একটা সাদা পাতায় লাল কালিতে লেখেন শুভ বিজয়া। সেটা যে কাকে লেখেন, কেন লেখেন, আজ পর্যন্ত কেউ জানে না। শেষ হলো ইন্দুবালা ভাতের হোটেল উপন্যাসের 7ম পর্ব। আশা করি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগছে। যদি এই উপন্যাসটি পাঠ আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করুন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন, যাতে যখনই আমি গল্প আপলোড করব আপনাদের কাছে একটা নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।